গর্ভবতী নারীকে বেধড়ক মারধর ও নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে নিষ্ঠুর শ্বশুর দেবর ও ননদ। গর্ভাবস্থায় যেখানে প্রতিটি নারী পরিবারের আদর যত্ন আর ভালোবাসায় থাকার কথা, সেখানে এই হতভাগ্য নারীকে সহ্য করতে হয়েছে নির্মম নির্যাতন। মিথ্যে গুজব রটায় মব সৃষ্টি করে আমাদের বাড়িতে হামলা করেছে, আমাদের মারধর করেছে, আমার সন্তানকে, আমাকে, আমার স্বামীকে। আমি ভাত রান্না করতেছিলাম, সেই জায়গা থেকে তুলে আমাকে ডেনা ধরে মারিয়েছে, আমার ননদ আমাকে মারিয়েছে এইখানে। তবে নির্যাতন এখানেই থেমে থাকেনি। বাবা মাকে রক্ষা করতে এগিয়ে আসা নিষ্পাপ শিশুদেরও রেহাই দেয়নি তারা। ছোট ছোট সন্তানদের গলা চেপে ধরা হয়, লাঠি দিয়ে আঘাত করা হয়। আমার মাঝে আব্বু আমাকে ললি ধরে মেরেছিল। আমাদের প্রিয় আম্মুকে মারলে কেমন লাগে, তারাদেরকে আমরা কীভাবে ঠেকাবো? তারা আমাদের বলছে ওরা ঠেকা যাচ্ছে, ওদেরকে মার, ওদের এখন মার খাওয়ার বয়স হয়ে গেছে, ওদেরকেও মারে। কে মারছিল তোমার? দাদা। কি দিয়ে মেরেছে তোমার? বাসটিও আমার আম্মা মারছে না, তাই না? মায়ের চোখের জল আর শিশুদের আতঙ্কিত মুখ যেন আজও সেই বিভীষিকাময় রাতের সাক্ষী। দৃশ্যগুলো যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। প্রথমে আসলো দাদা, এসে তাড়াহুড়ো করে আগে ক্যামেরাটা ভাঙলো যাতে কোনো প্রমাণ না থাকে। তারপরে আমার আব্বুকে অনেক মারলো, তারপরে আম্মুকে মারলো। হস্তাধস্তির ভিতরে আমি দাদাকে ঠেকাইলাম, কিন্তু দাদা কিছু শুনলো না। দাদা বললো তোরা তো মরবি। এটা কখনোই মেনে নেওয়া যায় না, যে দাদা আমাদেরকে রক্ষা করবে, যে দাদা আমার আব্বুকে জন্ম দিয়েছে, সেই দাদা আমাদের প্রিয় দাদা, সেই আমাদেরকে মেরেছে। নির্মম নির্যাতনের পর অন্তঃসত্ত্বা স্ত্রী ও 6 সন্তানকে নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন পরিবারের কর্তা। এখন অন্যের একটি ভাঙাচোরা টিনের ঘরে মানবেতর জীবন কাটছে তাদের। একবেলা খাবার জুটলেও আরেক বেলা অনিশ্চিত। প্রতিদিনই তাদের লড়াই করতে হচ্ছে অভাব, অনাহার, অনিশ্চয়তার সঙ্গে। আমার স্বামীকে অত্যন্ত মারিছে, 10-12 জন মানুষ মিলে মাইরি যাচ্ছে। আমি ওইখানে তো যেতেই পারছি না। আমার কোলের মেয়ে যাই ঠেকাচ্ছে, তাকে সম্মতে মারতেও বলছে। 2 থেকে 2.5 ঘন্টা মতো এভাবে আমার সাথে নির্যাতন চলে যায়। কে কে মেরেছে আপনাকে? মানে বাপ আর ভাই তো মারছেই, আমার চাচা, প্রতিবেশী চাচারা। আমার ভাই এই বর্তমানে ধরমপুর ইউনিয়নের জামাত ইসলামের আমির। অন্তঃসত্ত্বা হওয়ার পরও শরীর জুড়ে নির্যাতনের ক্ষতচিহ্ন নিয়ে প্রতিদিন সংসারের সব কাজ করতে হচ্ছে এই নারীকে। রান্না, সন্তানদের দেখাশোনা থেকে শুরু করে ঘরের প্রতিটি দায়িত্ব পালন করছেন অসুস্থ শরীর নিয়ে। আসাদুল ভাই সম্পর্কে আমরা যতটুকু জানি, সে একটা সমাজের ভালো মানুষ, দেশের ভালো মানুষ। তার প্রতি এই জুলুম আমরা কেউ মানতে চাইনি। আসলে যে ছোট ছোট বাচ্চাদের যে বের করে দিয়েছে, ওরা তো অবলা শিশু, এদেরকে বের করে দেওয়া উচিত হয় না। এর জন্য কি সরকারের একটা আইন আছে, আইন অনুযায়ী ওদের সুষ্ঠু বিচার হওয়ার দরকার, আমি মনে করি দরকার। অর্থ অভাবে এখনো পর্যন্ত গর্ভের সন্তানের কোনো চিকিৎসা বা পরীক্ষা করাতে পারেনি। নির্যাতনের কারণে অনাগত সন্তানের কোনো ক্ষতি হয়েছে কিনা সেই দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। স্বামী একজন ইজি বাইক চালক, সারাদিন পরিশ্রম করে যা আয় হয় তা দিয়েই কোনো রকম সংসার চালানোর চেষ্টা করেন, কিন্তু নির্যাতনের পর থেকে সেই আয়ও কমে গেছে। এখন সন্তানদের পরনের কাপড় পর্যন্ত মানুষের কাছ থেকে চেয়ে আনতে হচ্ছে। আমার এই 6টা বাচ্চা এবং আমার স্ত্রীর প্রেগনেন্ট আমি দিয়ে যে অবস্থায় ছিলাম, তখন তো আমার বাড়ির চিন্তা ছিল না, থালা বাসনের চিন্তা ছিল না, সংসারের বাড়তি কাপড় চোপড়ের চিন্তা ছিল না। সে অবস্থায় আমি অটো চালাইয়ে মোটামুটি চলে যেতাম, আমি চিন্তা করতাম না। কিন্তু এখন একটা পণ্যের লুঙ্গি পর্যন্তও নাই, থালা বাটন নাই, মানে সব কিছু আমাকে এখন জোগাড় করে আমি তাদের জন্য, আর আমি অন্য কিছু ভালো কিছু করার আশা দেখছি না। অনেক দিন কচুর শাক দিয়ে ভাত খেয়ে কাটছে পুরো পরিবার। তবুও ছোট ছোট সন্তানদের মুখে কোনো অভিযোগ নেই। ক্ষুধা চেপে রেখে মায়ের হাতের সেই সামান্য খাবারই হাসি মুখে খেয়ে নিচ্ছে তারা। আমার এই তিল করে এই গোড়া এই বাড়ি, আর এই বাড়ির থেকে আমাকে উচ্ছেদ করে দিছে। উচ্ছেদ করে আমি একটা মানে অন্যের বাড়িতে, ভাঙাচোরা একটা বাড়িতে আমাকে আপাতত আশ্রয় দিছে। সেই বাড়িতে আমি থাকছি। আমি কতটা কষ্টে আছি ওই বাড়িতে, আমার 6টা সন্তান নিয়ে, এটা বলার ভাষা আমি পাচ্ছি না। আজ আমরা কথা বলছি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ধরমপুর গ্রামের মোহাম্মদ আসাদুল হকের কথা। পেশায় তিনি একজন ইজি বাইক চালক। সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। কিছুদিন আগে তার ইজি বাইকে প্রায় 1.5 লাখ টাকা নগদ অর্থ এবং প্রায় 1 কোটি টাকার গুরুত্বপূর্ণ কাগজ পান, কিন্তু 1 টাকাও আত্মসাৎ না করে নিজের পরিচয় দিয়ে সবকিছু প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেন। বেশিরভাগ মারছে আমার স্ত্রীকে, আমাকে বেশি মারছে। আমার স্ত্রীকেও ছাড় দেয়নি, আমার স্ত্রীকেও অন্তঃসত্ত্বা মানে সন্তান পেটে সে অবস্থায় তাকে পায়ের এমন এক জায়গায় মারছিল,
কালসারি পড়েছিল, আর চর চাপড় তো চলছেই। ছোট ছোট বাচ্চাকেও মেরেছে? হ্যাঁ, সবাইকে ধাক্কা নিয়ে মারাকে ইট তুলছে, কেউ মারি ফেলে আমাদের জায়জ হয়ে গেছে, কেউ বাড়িঘর ভাঙবো এরকম হুমকি ধামকি। নিজের বাবার জমি জায়গা থাকা সত্ত্বেও ভাগ্যে জোটেনি এক টুকরো জমিও। বিয়ের পরে আলাদা করে দেওয়া হয় তাকে। প্রথমে অন্যের জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করেন, পরে জীবিকার তাগিদে ইজি বাইক চালানো শুরু করেন। কঠোর পরিশ্রম করে স্ত্রী সন্তানদের নিয়ে সুখ দুঃখে জীবন কাটাচ্ছিলেন। কিন্তু প্রায় 2 বছর আগে তিনি একটি আদর্শের সঙ্গে পরিচিত হন এবং সেই আদর্শকে সমর্থন করতে শুরু করেন। পরিবারের সদস্যদেরও বিষয়টি জানান, আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। আমি বহুত কষ্ট করি, মেহনত করি, তিল করি, এই বাড়ি খাই না খাই আমি তৈরি করেছি। আমি বাচ্চা পেটে নিয়ে, আমার যেই বাচ্চাটার বয়স 5 বছর, সেই বাচ্চাটা আমার যখন পেটে ছিল 7 মাস, তখন ওই বাড়ি আমি তৈরি করেছি। আমি সব রকম কাজে জোগাল দিছি, ইট টানা, সিমেন্ট বালু মাখানি, কুয়া টানা, তার সঙ্গে। আশুদুল হকের ছোট ভাই স্থানীয় জামায়াত ইসলামীর ইউনিয়ন আমির তারিক আজিজ বিষয়টি মেনে নিতে পারেননি। বিভিন্ন সময় বাড়িতে এসে হুমকি, গালিগালাজ ও মারধর করতেন। এক পর্যায়ে গুজব ছড়ানো হয় যে আশুদুল হক নাকি ধর্মত্যাগ করেছেন এবং খ্রিস্টান হয়ে গেছেন। এই গুজবকে কেন্দ্র করে স্থানীয় লোকজন জড়ো করে সৃষ্টি করা হয় উত্তেজিত জনতা। এরপর বাড়িতে হামলা, ভাঙচুর এবং পরিবারের উপর চালানো হয় নির্মম নির্যাতন। আশুদুল হকের দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তিনি অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের সমর্থন করেন এবং সংগঠনের ইমামের অনুসরণ করেন। এই কারণে তাকে ও তার পরিবারকে এই নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন। আমি কত কষ্ট করি, খাই না খাই, দিন রাত পরিশ্রম করি, ওই ঘরটুক করেছি। সেই ঘর থেকে আমাদের তাড়িয়ে দিছে একটাই দোষ, আমি হিজবুত তৌহিদ দল করি বলে। তার অভিযোগ, হামলার সময় শুধু তাকে নয়, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও বেধড়ক মারধর করা হয়, এমনকি ছোট ছোট সন্তানদেরকেও রেহাই দেওয়া হয়নি। পরে পুরো পরিবারকে বাড়ি থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ন্যায় বিচারের আশায় থানায় গেলেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি বলে অভিযোগ তার। তিনি দাবি করেন, মামলা নেওয়ার পরিবর্তে দায়িত্বরত কর্মকর্তা তাকে অবজ্ঞাসূচক মন্তব্য করেন। থানায় গেলাম, থানায় এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, ছোটাছুটি জিডি মিডি লেখালেখি করতে করতে অনেক সময় চলে গেল। পরবর্তীতে ওসির রুমে গেলাম, ওসি ডাকার সঙ্গে সঙ্গে বলে, তুই কি করিস? আমি বলি অটো চালাই। বলছে অটো চালাস, তা তোর কী দরকার দল করার? আমি বললো, দেখেন আমার দেশে 50টার বেশি ইসলামের দল আছে, তো আমি তো যে কোনো দল করার অধিকার। সেখানে বলছে যে দল করার অধিকার সরকার দিছে, তাহলে যেখানে দিছে সেখান থেকে তোমরা সে আদায় করো সেই কথা বলছে। তাই বলে আমাকে বাইর করে দিছে। আজ 6 সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন আশুদুল হক। ঠিকমতো উপার্জন করতে পারছেন না, সন্তানদের মুখে দুবেলা খাবার তুলে দিতে পারছেন না। যে বাড়িটি স্ত্রী সন্তান 2 জনের কঠোর পরিশ্রমে গড়ে উঠেছিল, আজ সে বাড়িতেই তাদের কোনো ঠাঁই নেই। আশুদুল হক ও তার স্ত্রী একটাই দাবি, তাদের নিজেদের বাড়িতে ফিরতে চান এবং এই নির্যাতনের সুষ্ঠু বিচার চান। বিশেষ করে একজন অন্তঃসত্ত্বা নারীর উপর এমন বর্বরচিত নির্যাতন যেন আর কোনো পুনরাবৃত্তি না ঘটে, সেই আহ্বান জানিয়েছেন তারা। আমি নির্যাতন হয়েছি, আমি আর কারোর নির্যাতন দেখতে চাই না। আর এরকম যেন আর কারোর সাথে না হয়, কোনো মা বোন যেন এরকম নির্যাতনের শিকার না হয়। গণতান্ত্রিক বাংলাদেশে প্রত্যেক নাগরিকের নিজস্ব মতাদর্শন, বিশ্বাস ও মত প্রকাশের অধিকার রয়েছে। মতের ভিন্নতার কারণে গুজব ছড়িয়ে মব সৃষ্টি করে একজন মানুষ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং নিষ্পাপ শিশুদের উপর হামলা চালানো কোনো সত্য, গণতান্ত্রিক ও আইনের শাসন প্রতিষ্ঠিত রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে এমন ঘটনা নাগরিকের অধিকার, মানবাধিকার ও আইনের শাসন নিয়ে নতুন করে প্রশ্ন জন্ম দেয়। এখন দেখার বিষয়, এই অসহায় পরিবার আদৌ ন্যায় বিচার পায় কিনা। বাসা থেকে মেরে ধরে বের করে দিয়েছে, এটা একদমই অমানবিক। কারণ বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে যাদের এক এক কর্মসূচি, এক এক আকিদা, যার যেটা ভালো লাগে সেটা করতেছে। কে জামাত করতেছে, কে চরমনে করতেছে, কে হেফাজত করতেছে, উনি নয় হিজবুত করতেছে, এটা ওনার বিষয়। হিজবুত একটা আছে অরাজনৈতিক আন্দোলন, এটা সরকারের অনুমোদিত একটা আন্দোলন। এই আন্দোলন সারা বাংলাদেশে সমস্ত জায়গায় প্রোগ্রাম করে আসছে, কিন্তু এই ভেড়ামারার মতো একটা জায়গাতে তিনি আছে, তার এরকম একটা অবস্থা, এটা আমরা আশা করি না। আমার স্বামী মিস্ত্রির কাজ করেছে, আর আমি সিমেন্ট বালু মাখায় দিছি, তার সঙ্গে মাটি কাটা, আপনার হলো সোলিং করা, এরকমভাবে আমি কত কষ্ট করি, আশা করি। আমি সেই বাড়িতে থেকে আমাকে তাইরি দিছে, নির্যাতন করি, মিথ্যা অপবাদ দি, গুজব রটা, মব সন্ত্রাস। ননদ আমাকে গালে মুখে চড়ায় ধাক্কা দিয়া
আর পায়ে আঘাত করা সব রকম। আমার দেওয়ার দিন ননদ দিন মারধর করি। আমার গায়ের পোশাক আশাকও ভালো ছিল না, ওই অবস্থায় আমাদের সবাইকে বাড়ি থেকে সারা করেছে। একটাই অপরাধ, এই দল করতে হবে না, এই দল করলে আমাদের বাড়িতেও রাখবে না, ধরমপুর এলাকায়ও রাখবে না। কি দল করেছেন? হিজবুত তৌহিদ আমাদের অরাজনৈতিক দল। আমাদের নেতা শিখায় আমাদের কোনো দলের মানুষ কোনো অন্যায় অবিচার লুটপাট যেন না করে। আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে কোরআনের দিন প্রতিষ্ঠিত করার, মানবতার কল্যাণে আমরা দাঁড়িয়েছি। বিভিন্ন দলের বক্তব্য শুনেছি, আমার কাছ থেকে আমার মাননীয় ইমামের বক্তব্য আমি শুনে আমার কাছে ভালো লেগেছে। আমি তাই হিজবুত তৌহিদ এই দলটার সাথে আমি ঐক্যবদ্ধ হয়েছি মানবতার কল্যাণে। এখানে কোনো অন্যায়ের কোনো প্রশ্রয় নাই, অন্যায়ের কোনো সুযোগ নাই। আমি ওই তিল তিল করে জমাইছি ওই বাড়ির সমর্থটুকু, মানে সম্পদটুকু। এছাড়া আমার অন্য কোনো আর সম্পদ নেই। আমার 6টা সন্তান নিয়ে আমি ওই বাড়িতেই মাথা গোঁজা ঠাই আমার শেষ সম্বল। আমি চাই যে আমার এই দুর্ভোগ সময়ে সরকার যেন আমাদের পদক্ষেপ নিয়ে আমার একটা সঠিক বিচার বিবেচনা করে, বা আমরা সঠিক বিচার চাই যে আমার এতগুলো সন্তান, আমার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায়, তার জন্য আমি কোনো ভালো ব্যবস্থা নিতে পারছি না।